শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সবার জন্য খুব সুন্দর হয়ে উঠুক এই প্রত্যাশা নিয়ে রাঙা সকালের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। সুস্মিতা তোমাকেও শুভ সকাল রুম্মান, কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। সুস্মিতার কাছ থেকে সকালবেলা এত সুন্দর হাসি দেখতে পারি, এটা আমার জন্য অনেক বড় একটা অর্জন। খুব ভালো লাগে এবং রাঙা সকালে এসে খুব ভালো লাগে, কারণ প্রতিদিন এক একজন নতুন অতিথি, তাদের জীবনের নানান গল্প। তবে আজকে এমন একজন অতিথিকে পেয়েছে যিনি হচ্ছে গিয়ে যেখানেই থাকেন, বিশ্বের যে দেশেই থাকেন, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন এবং সেটি আমাদের জন্য অনেক গর্বের। কারণ আমরা এই রাঙা সকাল অনুষ্ঠানটি একদম 2011 সাল থেকে আয়োজন করছি এই কারণে যে বাংলাদেশকে একটু একটু করে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের নিয়ে তো আসলে এই অনুষ্ঠান, তাদের জীবনে গল্প শুনি। তো তিনি থাকেন অস্ট্রেলিয়াতে, কিন্তু বাংলাদেশকে এমনভাবে বুকে ধারণ করে আছেন, সেটি আমাদের জন্য অনেক গর্বের বিষয়। সুতরাং আমরা আর কোনো কথা বলবো না, চলো জানিয়ে দিই তার নামটি। দর্শক, আজ আমাদের মাঝে প্রথম ঘন্টায় এসেছেন গবেষক ডক্টর আশরাফ দেওয়ান। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। আপনাদেরকেও শুভ সকাল। কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা তো খুবই ভালো আছি। আপনাদের সাথে আজকে এই প্রোগ্রামে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে। দেখেছেন, আমরা দুজন সমস্বরে বললাম যে আমরা দুজন খুবই ভালো আছি। কেন ভালো আছি? কারণ আপনি প্রত্যেক বছর তো বাংলাদেশে আসেন অস্ট্রেলিয়া থেকে, বাট সেখানে আপনি যা যা করেন, যা যা আমরা শুনি, পত্রিকায় পড়ি, সেটি আমাদের অনেক গর্বের জায়গা তৈরি করে। শুনে খুব ভালো লাগলো যে আমার দেশের, আমি যেই দেশের মানুষ এবং সেই বাংলাদেশের মানুষ যখন আমাদের কোনো কিছু নিয়ে গর্ব করে, সেটা তো অবশ্যই আমাদের ভালো লাগার মতো বিষয়। আমরা আপনার কাজের ব্যাপারে তো শুনবো, অনেক কিছু করেছেন আপনি, করে যাচ্ছেন, কিন্তু আমরা একদম চেষ্টা করি সবসময় আমাদের অনুষ্ঠানে যে অতিথি আসেন তাকে একদম ছোটবেলা থেকে জানার চেষ্টা করি আমরা। তো শৈশবের গল্প দিয়ে আমরা শুরু করব। আপনার জন্ম তো পুরান ঢাকাতে। আমার জন্ম বেসিক্যালি মাতুয়াইলে, বাট আমার নানার বাড়ি ছিল পুরান ঢাকায়, নারিন্দায়। তো আমরা মিলেমিশে থাকতাম আর কি। তো এইটা নিয়েও মতান্তর রয়েছে যে নারিন্দায় আমার জন্ম না মাতুয়াইলে জন্ম। তো আপনার জন্ম সাল নিয়েও মতান্তর হয়েছে। যে কেন রয়েছে সেটা সেই সময় তো আর লেখাপড়ার মতো এরকম লিখে রাখতো না, এখনকার মতো ডিজিটাল সিস্টেমও ছিল না, বা বার্থ সার্টিফিকেট খুব এসেনশিয়াল ছিল না তখন। সুতরাং ওই সময় বোধহয় এইগুলি নিয়ে খুব বেশি চিন্তা করতেন না আমাদের অভিভাবকরা, যে কারণে হয়তো মতান্তর রয়েছে। তবে আমিও যেহেতু সার্টিফিকেটে যেটা রয়েছে আমি সেটাই সবসময় ব্যবহার করি আর কি, করতে হয়। শৈশবের পরিবেশটা সম্পর্কে একটু শুনি। পারিবারিক আবহ কেমন ছিল, বা যে জায়গাটাতে আপনার বেড়ে ওঠা সেই জায়গার পরিবেশটা তখন কেমন ছিল? মানে একেবারেই তো সবকিছু মনে করা যাবে না, তবে আমার যেটা হয় মনে আছে সেটা হচ্ছে যে আমি মাতুয়াইলেই বড় হয়ে উঠি, মানে শৈশব কাটাই। খুবই ডান পিঠে ছিলাম, পড়ালেখার প্রতি কোনো ধরনের আগ্রহ আমার কখনোই ছিল না, এবং আমি খুব বাদাম পছন্দ করতাম খুবই। তো ওই বাদামের কারণে আমার মনে হয়েছিল শৈশবে যে পড়ালেখা না করে বাদাম বিক্রেতা হলে বাদাম খেতে পারবো, বিক্রি করতে পারবো। এটার পেছনে আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে যে আমরা খুব মানে কি বলে যে আমরা খুব গরিব ছিলাম একটা সময়ে। গরিব ছিলাম বলতে আমরা 3 বেলা খেতে পারতাম না। আমরা মানে এমনও আছে যে একটা কাপড় দিয়ে আমরা অনেকগুলি ঈদ করেছি। তো সেই চিন্তা থেকেও চিন্তা করতাম যদি বাদাম বিক্রেতা হতে পারি তাহলে হয়তো সংসারে কন্ট্রিবিউট করতে পারবো ফিনান্সিয়ালি, পড়ালেখা দিয়ে কি হবে। তো পড়ালেখার প্রতি আমার খুব বেশি ঝোঁক ছিল না, আমি খেলাধুলার প্রতি বেশি ঝোঁক ছিল। সুযোগ পেলে এই মিথ্যা কথা বলে খেলাধুলার জন্য চলে যেতাম। এই নিয়ে অনেক মার খেয়েছি, বাবা মার হাতে অনেক বকা খেয়েছি। তো কিন্তু তারপর আমি পড়ালেখার প্রতি সিরিয়াস কখনোই ছিলাম না। বিশেষ করে কি খেলতেন আপনি? আমার একটা ন্যাচারাল ট্যালেন্ট ছিল খেলার ব্যাপারে। আমি যেই খেলাই খেলি সেই খেলায় খুব ভালো খেলি। এটা কেন আমি জানি না। আপনি আমাকে আজকে টেবিল টেনিস খেলতে বলেন, আপনি দেখবেন যে আমি টেবিল টেনিস খুব ভালো খেলি, কিন্তু আমার কোনো প্র্যাকটিস নাই। আপনি ভলিবল খেলতে বলেন, আমি খুব ভালো খেলি। কেন এটা জানি না। আমার কাছে মনে হয় যে ওই যে সর্বজন্তা শমশের টাইপের খেলোয়াড় আমি, সবকিছুতেই একটু ভালো, একটু করে ভালো। সবথেকে প্রিয় খেলা কোনটা ছিল? ফুটবল। আমাদের সময় তো ক্রিকেট এত জনপ্রিয় ছিল না, তো ফুটবলটাই বেশি জনপ্রিয় ছিল। আর কোন দল সমর্থন করতেন ওই সময়? আচ্ছা, সেটার একটা মজার বিষয় রয়েছে, বা মজার একটা ঘটনা রয়েছে। আমার বাবা আমাদেরকে নিয়ে, বললাম তো ছোটবেলা থেকে আমরা খুব গরিব ছিলাম, আমাদের ঘরে টিভি ছিল না। আমার যখন এই বিশ্বকাপে কোন দল সমর্থন করবে বিষয়টা আসে, সেটা ছিল 86-এর ঘটনা। তো ন্যাচারালি 86-এ আর্জেন্টিনার ম্যারাডোনার খেলা দেখেছি। তো সেটা দেখে ওই আর্জেন্টিনার সাপোর্টার, এবং আর ম্যারাডোনা তো আসলেই তখন খুব ভালো খেলোয়াড় ছিলেন, এটার মধ্যে কোনো দ্বিমত নাই। এবং
তো সেই কারণে ওই সময় থেকে আর্জেন্টিনার সাপোর্ট, এখনো আর্জেন্টিনার সাপোর্ট করে যাচ্ছি। বাহ, আপনি বলছিলেন যে আপনি বাদাম বিক্রেতা হতে চেয়েছিলেন কারণ বাদাম খেতে ভালো লাগতো, কিন্তু বাবা মা উদ্দেশ্য কিংবা তাদের স্বপ্ন তো ছিল ভিন্ন। না, আমার বাবা মার উদ্দেশ্য ভিন্ন। আমি যেহেতু পড়ালেখা করতাম না, আমার বাবা প্রায়শই আমাকে আমার বই খাতা ছুঁড়ে ফেলে দিতেন অথবা লুকিয়ে রাখতেন, আমাকে পড়ালেখা করতে দিবেন না উনি, কারণ উনি খুব শাসন করতেন, খুবই রাগী মানুষ ছিলেন। আর আমার মা ছিলেন খুব ভীষণ একজন মহিলা, খুবই মাইল্ড বিহেভিয়ার, খুবই ঠান্ডা মাথার মানুষ। উনি চিন্তা করতেন যে না, আমার যেটা হয়েছিল, আমার 5 বোন আমার পূর্বে জন্ম নিয়েছিল, এর মধ্যে 4 জনই মারা যায়। বড় বোন এখনো আছেন উনি, এরপরে আমি স্বভাবতই আমাদের সমাজে যা হয় তৎকালীন সময় তো আরও যে ছেলের প্রতি একটা বিশেষ, পরিবারের সবার প্রতি সবাই ছেলের বিশেষ যত্ন নেওয়া, ছেলেকে এই করা ওই করা, মানে আমাকে বলা হতো যে আমার ফুপুরা বা আমার দাদি বলতেন যে তোমাকে গাছে রাখি নাই পাখি খাবে, নিচে রাখি নাই পিঁপড়া খাবে, এরকম কথা বলতেন। এতটাই আদরের ছিলাম। এই আদরের কারণেই বোধহয় আমি খুব ডানপিঠে ছিলাম। এবং আমার মা আমাকে সবসময় আগলে রাখতেন, যেহেতু আমি প্রথম ছেলে তার। এবং উনি কখনো বকাঝকা করতেন না, কিন্তু বুঝাতেন। আর বাবা খুব রাগী ছিলেন বিদায় বাবা খুব বকাঝকা করতেন, পড়ালেখা করবো না, রিক্সা চালাও, বাসায় কন্ট্রিবিউট করো, তখন যেহেতু খারাপ অবস্থা। তো আমার মার কারণেই আসলে মূলত এখন মানে মা টেক কেয়ার করতেন পড়ালেখায়। আমার মনে আছে আমি যখন এসএসসি পড়ি, আমার মা এসএসসির সময় মারা যান, আমার পরীক্ষা শেষ একদিন পরেই উনি মারা যান। উনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তো উনি ওনার ওই অসুস্থতা নিয়েই পরীক্ষার আগে উনি প্রতিদিন 2টার সময় আমাকে উঠিয়ে পড়ালেখা করাতেন রাতে। মানে কতটা ডেডিকেশন উনি আমার প্রতি দিয়েছেন বা কতটা কেয়ার করতেন। তো এই শৈশবের যেটা হচ্ছে মানে আমার এলাকায় মাতুয়াইলের মানে বলছি যে প্রথম 2-3 বছর যখন আমি মাতুয়াইল স্কুলে পড়তাম, বহুমুখী উচ্চ বিদ্যালয়ে, এরপরে আমি আমার যেটা হয়েছিল ক্লাস 3-তে আমি খুব ভালো রেজাল্ট করি কাকতালীয়ভাবে। আমার আমি জানি না কেন করেছিলাম, খুবই ভালো রেজাল্ট, অ্যান্ড ইট ওয়াজ এ গ্রেট সারপ্রাইজ টু মাই টিচার্স অ্যাজ ওয়েল। তখন ওনারা বললেন যে এই ছেলেকে এক্সট্রা কেয়ার করতে হবে। তখন আমার মা আরও বেশি একটু নড়ে চড়ে বসলেন, আমার বাবা তখন আর একটু খুশি হলেন। কিন্তু ওনার বকাঝকা যেত না, কারণ আমি পড়ালেখা করতাম না। আমার মনে হতো যে পড়ালেখা করে কি হবে, তার চেয়ে আমি মাছ ধরতে খুব পছন্দ করতাম। আমাদের সামনে বিল ছিল অনেক, বিলে মাছ ধরতাম, মানুষের পুকুরের মাছ চুরি করে ধরতাম, এই জন্য মারটার অনেক খেয়েছি। তো শৈশবের বিষয়গুলি আসলে এখনও তো মনে হলে খুব ভালো লাগে, কিন্তু আমার মার কারণেই বোধহয় আমার মানে ওই সময় থেকে পড়ালেখার প্রতি একটু ঝোঁক তৈরি হয়। আচ্ছা, যেটা বলছিলেন ক্লাস 3-তে অস্বাভাবিকভাবে আপনার রেজাল্ট ভালো হয়ে গেল, তো সেই সময় বাবা বোধহয় চাইতেন যে আপনি ব্যারিস্টার হন। আমার বাবা কেন ব্যারিস্টার হন চাইতেন, কারণ আমি যে পরিবেশে বড় হয়েছি সেই পরিবেশে আমি যেটা দেখেছি মানুষের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ অনেক প্রচণ্ড। সেটা থেকে হয়তো আমার বাবার মনে হতো যে আমার ছেলে যদি ব্যারিস্টার হয় তাহলে এই এলাকায় মানুষের সেবা করবে বা পারিবারিকভাবে কিছু সেবা করতে পারবে। কিন্তু আমার মার ইচ্ছা ছিল যে আমি যাতে ডাক্তার হই, যেহেতু আমার মা স্কুল টিচার ছিলেন প্রথম বয়সে, আমার বাবাও স্কুল টিচার ছিলেন প্রথম বয়সে। তো তখন ওনারা দুজনেরই ছিল যে দুজন এরকমই। আর ওই যে বললাম যে যেহেতু খুব বড় ছেলে, সবার একটা নেক নজর ছিল আমার প্রতি সবসময়, কিছু চাইলেই সেটা সাথে সাথে দিয়ে দিত। সেই সমস্ত কারণে আমার পড়ালেখার প্রতি ঝোঁক ছিল না। কিন্তু পরবর্তীতে আমার মার আগ্রহে, আমার মার প্রচেষ্টায় বলবো যে, এবং উনি খুব ভীষণারী মহিলা ছিলেন। তৎকালীন সময় আপনার নারী শিক্ষা স্কুলের নাম শুনে থাকবেন। নারী শিক্ষা, আমার মা ছিলেন নারী শিক্ষা স্কুলের শিক্ষার্থী, আমার বাবা ছিলেন কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী। তা আমার বাবা মাতুয়াইল থেকে হেঁটে হেঁটে কলেজিয়েট স্কুলে আসতেন, আর আমার মা ছিলেন খুবই বড়লোক ঘরের মেয়ে, তৎকালীন সময়ে অত্যন্ত বড়লোক ঘরের মেয়ে, সম্ভ্রান্ত বংশ যেটা বলে। তো ওনাদের এই পথিমধ্যে দেখা, এবং ওই সময় তো আপনার এই ইয়ারমেট অ্যাফেয়ার বা তারা বিয়ে করে মেনে নেওয়া তো খুবই টাফ, বা ছিলই না। কিন্তু আমার মা বাবা ছিলেন ইয়ারমেট, ওনারা ওই সময় 64-এ ওনারা বিয়ে করেন, আমি যদি ভুল না বলি। তো এটা আমার নানা আবার মেনে নেন নাই, কারণ আমার বাবা ছিলেন খুবই গরিব ঘরের মানুষ। তো আমার নানা ছোটোবেলা থেকে শুনছি আর কি, যে নানা কখনোই মেনে নেন নাই বা নানা মানতেন না। কিন্তু আমার বাবা ছিলেন অবিচল, তার মানে খুবই ডিটারমিন্ড একজন লোক ছিলেন যে আমাকে এই করতে হবে, ওই করতে হবে। আর আমার মা, আমি যেটা দেখেছি ছোটোবেলা থেকে প্রচণ্ড পরিমাণে সাপোর্টিভ ছিলেন আমার বাবার প্রতি। তো মার কারণেই আসলে যতটুকু শৈশবে একটু পড়ালেখা করতে, মায়ের আশীর্বাদ আপনার মাথার উপর সবসময় ছিল বলেই আজ এই পর্যায়ে এসেছেন। কি হয়েছেন আমরা একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরব। হ্যাঁ,
দর্শক, বিশ্বের বিভিন্ন দেশের নানান বিষয়ের গবেষকদের মধ্য থেকে 1,61,000-এর সেরা গবেষকদের একটি তালিকা প্রকাশ করে বিখ্যাত বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড। বিশ্বের শীর্ষ 2% গবেষকের এই তালিকায় নাম এসেছে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি গবেষক আমাদের আজকের অতিথি ডক্টর আশরাফ দেওয়ানের। পরপর 6 বছর এ তালিকায় স্থান করে নেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ বিশ্বসেরা অনেক বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত হয়ে নানান সময় অতিথি প্রভাষক হিসেবে তিনি অংশ নিয়েছেন। ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন গবেষণা সাময়িকীতে তার 100টির বেশি গবেষণা প্রবন্ধ এবং ঢাকা শহরের পরিবেশের উপরে 2টি বই প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ সহ বিশ্বের জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য, ভূগোল এবং মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া নিয়ে 2 দশকের বেশি সময় ধরে গবেষণা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূগোলে স্নাতকোত্তর শেষ করে একই প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা শুরু করেন। পরবর্তীকালে জাপান থেকে পিএইচডি এবং পোস্ট ডক্টরেট করেন। উচ্চশিক্ষা শেষে বাংলাদেশে ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে দীর্ঘ সময় অধ্যাপনা করেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকে তিনি নিয়মিত কলাম লিখেছেন। আরেকটি পরিচয় জানাইনি, মাইক্রোসফটের A1 রিসার্চারও তিনি। এটিও আমাদের জন্য একটি গর্বের বিষয়। চলুন তার কাছে আবারও ফিরে। জি, এত অর্জন আপনার, আমি তো বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেলাম। না, এটা ক্লান্ত হবেন কেন? খুব বেশি অর্জন না। আমার বয়সে আরো অনেক মানুষ আছে যারা আরো বেশি তাদের অর্জন রয়েছে। এখন আমাদের আমি ক্লান্ত হইনি। আমাদের খুব গর্বের একটা জায়গা, খুব ভালো লেগেছে বলতে। আমরা আবার একটু শৈশবে ফিরে যাই। তো বাবা চাইতেন ব্যারিস্টার হন, মা চাইতেন আপনি ডক্টর হন। ডাক্তার হই, মেডিকেল প্রফেশনাল হই। জি। পরবর্তীতে আপনি মাতুয়াল থেকে নারিন্দাতে এসে এসএসসি দিয়েছেন। জি, আমি মাতুয়াল থেকে আমরা মানে ওই যে বললাম যে আমাদের পারিবারিকভাবে অসচ্ছল পরিবার ছিলাম আমরা। 1983 সালে আমার বাবা আমাদের একখণ্ড জমি বিক্রি করে চকবাজার একটা দোকান করেন। তো এই দোকান শুরু করলে, বিজনেসটা শুরু করলে, যেহেতু উনি দুজনেই শিক্ষক ছিলেন এবং বোঝেনি তৎকালীন সময় শিক্ষকদের বেতন বা সুবিধা দিতে অনেক কম ছিল, বাট দে ওয়ার ডেডিকেটেড টু দেয়ার প্রফেশন। আমার মা আমাকে, আমার এখনও মনে আছে, আমার মা আমাকে নিয়ে স্কুলে একটা ঘরে রেখে দিতেন, আমি কান্নাকাটি করতাম, উনি পড়াতেন। তো 1983 সালে আমার মা চিন্তা করলেন যে মাতুয়াইল এলাকায় থাকা যাবে না, বিকজ অফ ইটস এনভায়রনমেন্ট। ওই যে বললাম যে সবই স্থানীয় লোকজন তো, এবং সবারই অনেক জমি জমার পরিমাণ বেশি। তারপরে আপনার অনেকে ওই জমি জমা বিক্রি করতো বা ওই দিয়ে চলতো, মানে খুব বেশি, বা ধান হতো প্রচুর। কারণ আপনারা জানেন ওই অংশটা হচ্ছে ডেমরা, নারায়ণগঞ্জ, ডিএনডি বলে না, ডেমরা নারায়ণগঞ্জ আর কি প্রকল্প, তো সেইটার ভেতরে। তো ওইখানে প্রচুর ধান হতো। এটা আসলে এগ্রিকালচারাল প্রজেক্ট ছিল পাকিস্তান সরকারের। তো সেইখানে সেই জন্য ওই ধান বিক্রি হতো বা তার এইগুলি করেই চলতেন। তা আমার মা দেখলেন যে এইখানে যদি থাকি তাহলে হয়তো আমার ছেলে মেয়ে মানুষ হবে না। বিশেষ করে আমার প্রতি তার একটা বিশেষ ধরনের ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল। তো 1983 সালে আমরা নারিন্দায় চলে আসি। আমার মার জন্ম নারিন্দায়, কারণ উনি, বললাম যে উনি তৎকালীন সময় খুব সম্ভ্রান্ত বংশের মহিলা ছিলেন এবং দেখতে খুবই সুন্দরী ছিলেন। তার নামও ছিল পরি। তো আমার অনেকেই আমার আত্মীয় স্বজন বলেন যে আমরা আমার মার মতো কেউ হইনি, বাবার মতো হয়েছি। তো চলে আসার পরে নারিন্দায় যখন আমি আসি, তখন আমাকে নারিন্দা স্কুলে, আমি তখন ক্লাস 5-এ পড়ি বা 6-এ পড়ি, আমাকে নারিন্দা স্কুলে ভর্তি হতে দিবে না। কেন দিবে না? কারণ আমি দেখতে খুব ছোট ছিলাম। এবং আপনার খুবই আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, আমার বন্ধুবান্ধব আমার সাথে মিশতো না, কারণ আমি খুব শর্ট ছিলাম। বলতো যে তুই জুনিয়র। আমাদের সময় যা হতো, জুনিয়র সিনিয়র নিয়ে হয় না, একটা বয়সে গিয়ে একটু বন্ধুদের মধ্যে মারামারি। তো আমার আম্মা বললেন যে তাহলে কী করা যাবে, 1 ক্লাস নিচে ভর্তি হলে। আমার হেডমিস্ট্রেস রাজি হলেন যে ওকে 1 ক্লাস নিচে ভর্তি করলে আমরা রাজি। তো 1 ক্লাস নিচেই ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আম্মা বোঝাতেন আর কি, খাবার টেবিলে হোক, তারপরে আপনার যেখানে যেত আমাকে ধরে নিয়ে যেত। আমার কিন্তু আরেক ভাই ছিল তখন, ছোট। স্যার, আপনার ছোটবেলার গল্প আমরা শুনছিলাম, এরপরে নারিন্দা থেকে নটরডেম কলেজ, জি, সেই যাত্রাটার গল্প একটু শুনি। না, আমি নটরডেম কলেজ, আমি তখন ওই যে বললাম আমার পড়ালেখার প্রতি কোনো নেশা কখনোই ছিল না, মানে ওই সময় পর্যন্ত। তা আমার বাবা বলতেন যে আমি তোমাকে ভালো কলেজে ভর্তি করি। আমার মা তো মারা গেলেন, আমি পরীক্ষা দেওয়ার একদিন, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার একদিন পরই মা মারা গেলেন। তো স্বাভাবিকভাবেই আমার প্রতি একটু ভাটা পড়লো আদর যত্নের।
কিন্তু আমার বাবা খুব অবিচল ছিলেন যে তোমাকে নটরডেম কলেজে ভর্তি হতে হবে। আমি বলতাম না ঢাকা কলেজ। তা আব্বা বলতেন না তোমাকে নটরডেম কলেজে ভর্তি হতে হবে। তো উনি বললেন যে নটরডেম কলেজে ভর্তি হলাম। খুবই হার্ড অ্যান্ড ফাস্ট জীবন নটরডেম কলেজে যারা পড়েছেন। এই সকাল 8টার সময় যাওয়া, প্রতিদিন কুইজ, প্রতি সপ্তাহে কুইজ, খুব বেশি ভালো লাগতো না, মনে হলো যে আমি একটা মানে জেলখানায় চলে আসছি। তো কিন্তু আমি জানি না, আমি নটরডেম কলেজেও আমার যে টিচার ছিলেন এর মধ্যে একজন ছিলেন ছাত্র উপদেষ্টা, উনি মারা গেছেন। উনি আমাকে খুব পছন্দ করতেন। কি নাম? টেরেন্স পিনেরো। খুবই পছন্দ করতেন, এবং কেন করতেন সেটাও আমি জানি না। আমি বোধহয় একমাত্র মানুষ যে উনি আমাকে বাসায় নিয়ে ওনার রান্নাঘর পর্যন্ত নিয়ে যেতেন ভাবির কাছে। তো উনি বলতেন পড়ালেখা করো পড়ালেখা করো, তো খুব প্রেশার দিন। কিন্তু আমি তখনও পড়তাম, আমরা ক্রিকেট খেলতাম, তারপরে একটু ডান পিঠে ছিলাম তো গিয়ে বাইরে চা খেতাম, ওই যে ক্যান্টিনে গিয়ে বসে থাকতাম। উনি আমাকে কানে ধরে ক্যান্টিন থেকে নিয়ে আসছেন পড়ানো, মানে ক্লাস, ওনার ইংরেজি ক্লাসে। আমি তারপরেও ওইখান থেকে পালাই গেছি। টেবিল টেনিস খেলতাম। হ্যাঁ, টেবিল টেনিস সামনে আবার ওই যে ভলিবল কোর্ট ছিল, ভলিবল খেলতাম, ওইগুলি করতাম আর কি। লাইব্রেরিতে নিয়ে যাওয়ার কথা হতো, লাইব্রেরিতে যে কে হবে। তো ফার্স্ট ইয়ারে যেটা হয়, ফার্স্ট ইয়ারে আমার যতটুকু মনে পড়ে, আমি সেকেন্ড ইয়ারে উঠার মতো রিকোয়ার্ড মার্কস অর্জন করি নাই কোনো একটা সাবজেক্টে বা দুইটা সাবজেক্টে। আমাকে উঠতে দিবে না, ক্লাস রেকর্ড কম। আমাদের তো ক্লাস রেকর্ড হইলে যে আবার রোটেট হইতো সিট, তাই না? তো আমি সবসময় পেছনে। তো স্যারেরা বলতো যে এটা হচ্ছে সবচেয়ে দুষ্ট ক্লাসের, পড়ালেখা করে না আর সবসময় পেছনে তার সিট। তো আমি একদিন কি মনে করে টেরেন্স স্যার আমাকে ডাকলেন তার অফিসে, ডেকে বললেন যে তোমার তো আর সেকেন্ড ইয়ারে পড়া হবে না, তোমার বাবাকে নিয়ে আসো, এই তো সারছে জীবন, মানে মায়ের তো আর মাটিতে পড়বে না। তো আব্বাকে গিয়ে বললাম যে আব্বা আপনাকে যেতে বলছে। কেন আমাকে যেতে বলবে, তুমি কি করছো? কারণ বাবা মা তো জানে যে আমি খুব ডান পিঠে বা কোনো কিছু করছি, কিন্তু আমি কখনো কারোর সাথে বেয়াদবি করতাম না বা ঝগড়া করতাম না। আব্বা আসলেন, আব্বাকে বললেন যে দেখেন এই ছেলে, আব্বা যেটা বলেছিলেন যে আপনার ছেলের ম্যারিট আছে, কিন্তু একে ডিসিপ্লিনে নিয়ে আসতে হবে, পড়াতে হবে। তো এরপরে আব্বা অনেক বুঝালেন। ওই দিন আর কোনো ধমক টমক না দিয়ে আমারে বললেন যে দেখো, আমাদের সময় একটা প্রবাদ ছিল না, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তো এই কথাই আমি বললাম যে বলে যে তুমি কি করলে পড়ালেখা করবা? আমি বললাম যে তুমি আমাকে প্রতিদিন 50 টাকা দাও, এটা দিয়ে আমার হবে না, 100 টাকা দিবা। আমি আপনি করে বলতাম 100 টাকা দিবেন তাহলে আমি পড়ালেখা করবো। আব্বা বলে যে কালকে থেকে তোমার আমি 130 টাকা দিব, তুমি পড়ালেখা করবা? আমি বললাম আচ্ছা। ওই একটা চেঞ্জ, ওই 130 টাকা করে আমাকে দিত। তখন সময় 130 টাকা কিন্তু অনেক টাকা। ওই 130 টাকা যখন দেওয়া শুরু করলো, এই নিয়ে আমি খুব পড়ালেখায় সিরিয়াস হয়ে গেলাম। এরপরে আমি প্রথমে চলে আসলাম আমার সিট, সবসময় তখন প্রথমে। স্যারেরাও খুব আশ্চর্য, কি হলো এই ছেলে তো এরকম দুষ্ট ডান পিঠে ছেলে, হঠাৎ করে তো সিরিয়াস। তো ওই টেরেন্স পিনেরোর কথা, মানে স্টুডেন্ট অ্যাডভাইজার ছিলেন, এবং আমার বাবার কথা। তখন মা চলে গেছেন, আব্বা বলতেন যে দেখো তোমার মার এতই ছিল, তোমার মা তোমাকে ডাক্তার বানাতে চাইতো, তোমার মার জন্য তো তোমাকে পড়ালেখা করতে, একটু স্পেস দিতেন আমাকে। সেই থেকে পড়ালেখার প্রতি আমার একটা নেক শুরু হলো, এবং ফরচুনেটলি এইচএসসিতে খুবই ভালো রেজাল্ট করলাম, বাবা খুব খুশি। এইভাবেই আমার এইচএসসি। তবে আরেকটা বিষয়, স্কুলে থাকতে আমরা জানি যে আপনি অভিনয়ের সাথে যুক্ত হয়েছিলেন, এবং কলেজে থাকতে আপনি ডিবেটিং ক্লাব এবং মানচিত্র জিওগ্রাফি ক্লাব বা মানচিত্র ক্লাব, আমার এক্স্যাক্টলি মনে নাই, আরও দুই একটা ক্লাবের সাথে জড়িত ছিলাম, বাট সেগুলি এখন আর মনে নাই। এগুলি ছিলাম নিজে থেকেই, মানে বেশি ছিল আসলে পড়ালেখা যাতে না করতে হয়। ওইগুলির সাথে জড়িত থাকলে বাবাকে মাকে গিয়ে বলতে পারবো। আর আমি খুব বাবাকে মিথ্যা কথা বলে অনেক টাকা নিতাম, যে আজকে এটা লাগবে। আচ্ছা, এই যে 130 টাকা কিংবা যে মিথ্যা কথা বলে টাকা না, কি করতেন? বন্ধু বান্ধব রেখা হইতাম। আমার বন্ধু বান্ধব, আমার কিন্তু অনেক বন্ধু বান্ধব, এবং এই বন্ধু বান্ধব হচ্ছে, আমি মনে করি যে আপনার যদি একটা ভালো বন্ধু থাকে জীবনে, এটা $1 বিলিয়ন চেয়েও বেশ মানে দামি। তো আমার বন্ধু বান্ধব ছোটবেলা থেকে আমার অনেক বন্ধু ছিল, এখনো আছে, এবং আমি বন্ধুদের সাথে সময়টাকে খুব উপভোগ করি এখনো। কিন্তু ওই সময় নিতাম কেন, আমাদের এখন তো ধরেন বাংলাদেশের ইকোনমিক সিচুয়েশন অনেকটা ভালো, আমাদের সময় তো খুবই খারাপ ছিল। তো ওই টাকা দিলে সবাই মিলে বসে গল্প গুজব করা, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা, সিনেমা দেখা। এমনও সময় আছে যে আমি একদিনে 2টা ছবি দেখতাম। কি কি সিনেমা দেখতেন? প্রথম ছবি ছিল অশিক্ষিত, রাজ্জাক। ওই গানটাই আমার ফেভারিট গান এখনো, মানে ওই গানটাই আমার প্রথম গান জীবনে। তো ওই ছবি এরকম। তারপরে আপনার ওই যে লাইলি মজনু ছিল না, রাজ্জাক, ববিতার অনেক ছবি, এখন সব ছবি তো আর মনে নেই, তবে ছবি দেখতাম খুব তখন। আমাদের সময় তো আর এখন মোবাইলের মতো আপনার এই রিল ছিল না বা সেগুলি ছিল না, কিন্তু পড়ালেখার প্রতি খুব বেশি আগ্রহী ছিল না। কিন্তু ওই ঘটনাটাই আমার বাবা মার উপরে রাগ না করে, আমাকে কোনো প্রকার বকা না দিয়ে আমাকে খুব বোঝালেন একদিন রাতে। এবং আমি তখন মনে আছে, আমি বললাম যে আমি খুব নেহারি পছন্দ করতাম, ওই আপনার
কি বলে নান রুটি দিয়ে। তা আব্বা বললেন যে তুমি নেহারি খাইতে চাও? বসে আমি আর উনি, আর কেউ নাই, আর ভাই বোনরা তাদের মতো, যে ওনারা মনে করছে দরজা লাগাইছে যেহেতু আজকে আমার কপালে খুব খারাপই আছে, আজকে তো মারবে। তো উনি কোনো কিছু না বলে বসে বললেন যে চলো আমি তোমার সাথে আজকে কথা বলবো, তুমি কি পছন্দ করো, কি খাও? আমি বললাম 50 টাকার কথা তো বললাম। এরপরে বললাম যে আমি শেষ হইলে বললো যে তুমি তো খুব নেহারি পছন্দ করো, চলো কালকে সকালে তোমাকে নেহারি খাওয়াবো। ওই রাজধানী হোটেল ছিল আপনার, বা এখনও আছে, ওই রাজধানী হোটেল উনি আমাকে নিয়ে আসেন, নিয়ে এসে খাওয়াটাই আমার বললো যে খালি কথা দাও, কিন্তু পড়ালেখা করবা। এই আমার পড়ালেখার প্রতি ঝোঁক আসলো। সুস্মিতা, একটা ব্যাপার খেয়াল করেছো যে তার শিক্ষার প্রতি কোনো আগ্রহ ছিল না, এজন্য তার দেখা প্রথম ছবির নাম অশিক্ষিত। এবং সুন্দর সংযোগ খুঁজে বের করেছে। পরবর্তীতে কিন্তু আসলে বাবা, যেটি উনি বলছিলেন যে বাবা তাকে খুব শাসন করতেন, বই ছুঁড়ে ফেলে দিতেন, কিন্তু বাবার কিন্তু একটা প্রচ্ছন্ন আশীর্বাদ, প্রচ্ছন্ন দোয়া সব সময় মাথার উপর ছিল। এবং একটা সময় যখন মা চলে গেলেন তখন কিন্তু বাবাকে মায়ের ভূমিকা পালন করতে হয়েছিল। তো তারপরে আমরা সুস্মিতা, আমরা যেহেতু স্কুল কলেজ শুনলাম, আমাদের বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে অনেক আগ্রহ রয়েছে, কি বলো? একেবারেই তাই, আমরা শুনে নিই ওনার মুখ থেকেই। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন ভূগোল বিষয়ে। ভূগোলটা কি ইচ্ছে করেই নেয়া নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল? না, ভূগোল ইচ্ছে করে নেয়া না, ভূগোল ইচ্ছে করে নেয়া না। কিন্তু আমি যখন ভূগোল আমি আসলে জার্নালিস্ট হতে চেয়েছিলাম, আমার পার্সোনাল ছিল আমি জার্নালিস্ট হব, আমার সাংবাদিকতা খুব ভালো লাগতো। তো আমি যখন অ্যাডমিশন টেস্ট দিলাম, অ্যাডমিশন টেস্টে আমার একটাই সিট খালি ছিল সাংবাদিকে, ঠিক আগের যে ছেলেটা সে সাংবাদিকতা নিয়ে নিল, আমি আর পেলাম না। বোর্ডের মধ্যে আমার একজন ডিন ছিলেন সায়েন্সের, উনি বললেন যে তুমি ভূগোল পড়ো না কেন, তোমার তো এসএসসি এইচএসসিতে ভূগোলে খুবই ভালো রেজাল্ট। আমি বললাম যে স্যার ওইটা আমি পড়বো না, বা আমি স্যার জার্নালিজম পড়বো। এটা তো শেষ, তুমি এখন ভূগোল নাও, পরবর্তীতে তুমি মাইগ্রেট করে আসতে পারবে যদি কোনো খুবভাবে খালি হয়। তা আমি ওনার ওই কথায় টেম্পটেড হলাম। ওই যে বাসায় গেলাম, বাসায় গিয়ে আব্বা বললো কী পেয়েছো? আমি বললাম ভূগোল। তো আব্বা বলতেছে যে ভূগোল পড়বা? আমি বললাম এখন তো আর পাই নাই। আমি বলে যে তুমি ল পাও নাই? আমি বললাম যে না, ল পাই নাই, কারণ ল আগেই শেষ হয়ে গেছে, ল ইকোনমিক্স এগুলি ডিমান্ড খুব বেশি থাকে। আমি ওই আপনার অ্যাডমিশন টেস্টে যে খুবই ফ্রন্ট ছিলাম, রোল নাম্বার মানে অ্যাডমিশন টেস্টে যে খুব ভালো, ক ইউনিটে পরীক্ষা, ঘ ইউনিট আর হচ্ছে ঘ ইউনিট। হ্যাঁ, তো এনিওয়ে, তো আব্বা বললো যে ঠিক আছে পড়ো। মানে উনি খুব বেশি আগ্রহ পেলেন না যে ভূগোল নিয়ে। 3-4 দিন পরে আব্বা এসে বলতেছেন তোমার ভূগোল পড়ার দরকার নেই। আমি বললাম কেন? ওটা মেয়েদের সাবজেক্ট। আমি বললাম মেয়েদের সাবজেক্ট হবে কেন? মেয়েরা ছেলেরা সবাই তো দেখলাম পড়ে, অনেক ছেলেও নিস আব্বা, আমি একা নেই। আমি আমাকে ভ্যালিডেট করার চেষ্টা করছি, কারণ না হলে উনি যদি আমাকে বাদ দিয়ে দেয় আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া হবে না। তারপরে বলতেছে না না, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দরকার নেই, তুমি কবি নজরুলে গিয়ে ভর্তি হও ডিগ্রিতে, ওইটা করে তুমি ল পড়বা। খুব মন খারাপ করলাম, গেলাম কবি নজরুল কলেজে ভর্তি হলাম। মাসখানেক পর আব্বা এসে বললেন না, ভূগোলে ফিরে যাও। তা আমি বললাম আবার কেন, কি হলো? আপনি এরকম বারবার আমাকে চেঞ্জ করলে তো আমি বিপদে পড়বো। তো কথায় কথায় টাকার কথা বলতাম, তাহলে তুমি আপনার টাকা আমাকে বেশি দেবেন, এটা বলতাম আর কি। তো বলে যে সেটা দেখা যাবে, তুমি যাও। তা আমি বললাম যে, তো গেলাম। পরে আমি বললাম কেন আব্বা এটা আমার একটু বলেন। তো বলে যে মানুষ বলে মেয়েদের সাবজেক্ট এটা খারাপ। আমি বললাম যে না, আমি অনেক ছেলেরও ভর্তি হইতে দেখছি, আপনি মেয়েদের সাবজেক্ট বলছেন কেন? যাই হোক, উনি এক তৎকালীন সময়ের কোনো এক বিশেষজ্ঞর সাথে কথা বলছিলেন আমাকে নিয়ে, এবং আমার যতটুকু মনে পড়ে উনি বললেন যে তুমি আরবান রিজিওনাল প্ল্যানিং করতে পারবো বুয়েটে, তাহলে ওইখানে যাও। তো এটা বাদ দিলাম, আসলাম। পরে শুরু করলাম, শুরু করে তো ওই আবার ডান পিঠে, কারণ বিশ্ববিদ্যালয় জীবন মাত্র শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবারই স্বপ্ন থাকে, আমিও তাই। তো ওই পড়ালেখা করি না, নিচে বসে ওই ফুটবল খেলি, খেলাধুলা হলেই ওখানে চলে যেতাম আর কি। আর খালি বাসায় গিয়ে মিথ্যা কথা বলতাম যে আজকে ফুটবলে এই হয়েছে, এই জন্য ক্লাস করতে পারি নাই, এটা হয়েছে ওইটা হয়েছে। ফার্স্ট ইয়ারের রেজাল্ট ভীষণ খারাপ হলো, ভীষণ মানে ফার্স্ট ক্লাস পাওয়ার কথা আমার, আমি পেলাম না। আব্বাকে বললাম যে আব্বা আমি তো ফার্স্ট ক্লাস পাওয়ার কথা ছিল, পাই নাই, তুমি যদি আরও টাকা পয়সা আমাকে একটু বাড়াই দাও তাহলে আমি আরও ভালো করে পড়বো। কারণ আমার বন্ধু বান্ধবদের সাথে খুব এনজয় করতাম আমরা এটা। তা আব্বা বললেন যে এখানে তো টাকার প্রশ্ন না। উনি আমাকে একটা দামি কথা তখন বলছিলেন যে টাকার পেছনে কখনো ছুটো না, যদি টাকার পেছনে ছুটো অন্য কিছু হবে না, টাকা তোমার পেছনে ছুটে এই ব্যবস্থা করো। আরেকটা বলতেন সবসময় আমাকে, ডু নট ফলো আদার্স, লেট আদার পিপল ফলো ইউ। তো এই কথাগুলি তখন খুব বেশি মানে মাথায় আসতো না, বাট আমার মনে হতো যে কথাগুলির সিগনিফিকেন্স নিশ্চয়ই রয়েছে। তো ফার্স্ট ইয়ারের পরে আমি যখন সেকেন্ড ইয়ারে ফার্স্ট ক্লাস সেকেন্ড হলাম, তখন আব্বার মানে মা যেহেতু নাই, আব্বার খুব উচ্ছ্বাস, খুবই খুশি, আরও প্রমোট করতে থাকলেন আমাকে। তখন আর টাকার প্রসঙ্গ আসে না, তখন আমার নিজের মধ্যেই একটা চেঞ্জ আসছে।
এই চেঞ্জটা হয়েছিল আমার এখন যে ওয়াইফ, তারও অনেক কন্ট্রিবিউশন ছিল। তখন সেও বলছিল যে মানে আমার যেহেতু সে কি বলবো এটাকে, এখন তো ছেলেমেয়েরা বলে গার্লফ্রেন্ড, আমাদের সময় তো সেটা বলতো না, মানে আমাদের বান্ধবী বলবো ওই সময়। তো সে আমাকে খুব প্রমোট করতো। তিনি কি আইন বিভাগে পড়তেন? না না, সে জিওগ্রাফিতে, আমার একই সাথে, আমরা একই ক্লাস ব্যাচমেট। তো আইন বিভাগে পড়তো না। আইন বিভাগে আমার বাবার ইচ্ছা ছিল আইন বিভাগের প্রতি, কারণ ওই যে বললাম প্রথমেই। এরপরে সে বলতো পড়ালেখা করলে, পড়ালেখার প্রতি প্রমোট করতো সে। আমার বাবা তখন খুবই কেয়ার। আমি তখন চিন্তা করলাম যে যেহেতু ফার্স্ট ক্লাস পেয়েছি, ওই যে স্বাধীনতা পাওয়ার চেয়ে রক্ষা করা কঠিন, তখন আমার অবস্থা হয়ে গেল আরও বেশি শোচনীয়, পড়তেই হবে। আর না হলে মানুষ বলবে যে আপনি হচ্ছেন একটা মানে জরেবক মোড়ে ফকিরের কাটামতি বাড়ে, এরকম। তা আমি পড়ালেখা শুরু করলাম খুব ভালোভাবে। তখন আমি খুব সিরিয়াস হয়ে গেলাম যে আমাকে অ্যাটলিস্ট আই মাস্ট রিটেইন মাই পজিশন, আদারওয়াইজ পিপল আর গোয়িং টু সে সামথিং ব্যাড। তো থার্ড ইয়ার পরীক্ষা শেষ হলো, এবং আমার যে বউ, সে আমাকে খুবই প্রমোট করতো। আমার বাবাও সবসময় করতেন, এবং উনি আমার বাবা কখনো আমার অপূর্ণতা রাখে নাই কোনো কিছুতে তৎকালীন সময়, কারণ আমি পড়ালেখা করতাম। আর যাই করি না করি আমার নামে কোনো বিচার আসে না বাসায়। আমি রাত্রেবেলায় খুব দেরিতে বাসায় যাই না। বন্ধু বান্ধবরা যদি বলি যে আমার বাসায় যাবা, আমার বাবা তাদেরকেও কেয়ার করে, তাদেরকেও খুব এন্টারটেইন করে, কি খাবা বাবা, কোনটা তোমাদের ভালো লাগে। তো সব কিছু মিলে একটা ভালো পরিবেশে তখন পড়ালেখা করতাম, এবং আমি অনার্সে গিয়ে আপনার ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম। এবং সেটা আমি যদি ভুল না বলি, ওই সময় তৎকালীন সময় রেকর্ড পরিমাণ মার্কস নিই। তো সবাই, আমি নিজেও সেটা ভাবতে পারিনি, তবে হয়তো হার্ডওয়ার্কের ফসল ছিল। বাবার তো মানে আশীর্বাদ তো ডেফিনেটলি ছিল। আমার ওয়াইফ, তারও খুব কন্ট্রিবিউশন ছিল। এই তো এরপরে আবার মাস্টার্সও একই অবস্থা। এখন আপনি যদি বোথ ফার্স্ট না হন তাহলে আপনার আরও একটু সমস্যা। তখন আবার সিরিয়াসলি পড়ালেখা শুরু করলাম। ওর পর থেকে পড়ালেখার প্রতি আমার একটা নেশা জন্মায় যায়। সেই যে শুরু হলো, তারপর এখনো পড়ে যাচ্ছেন, এখন গবেষণা করে যাচ্ছেন। এখনো আমি মাঝে মাঝে বলি আমি বিদ্যা বিক্রি করে খাওয়া মানুষ, কারণ আমাকে প্রতিদিনই পড়তে হয়, অ্যান্ড আই মাস্ট বি আপডেটেড। স্পেশালি আপনি যখন বিদেশের বিশ্ববিদ্যালয়ে থাকবেন, আপনাকে অবশ্যই আপডেটেড থাকতে হবে, কারণ আপনাকে প্রতি 2 বছর পর পর আপনার চাকরি রিভিউ হয় যে আপনি ভালো করছেন কিনা। যদি 2 বছর পর পর রিভিউর মধ্যে আপনার খারাপ পায়, তাহলে আরেক বছর পর আপনার চাকরিটা চলেই যাবে। সুতরাং আপনাকে আপডেটেড থাকতে হবে। মাস্টার শেষ করলাম। মাস্টার শেষ করার পরে আমার বর্তমান ওয়াইফ, উনি বড় মেয়ে, তার বাসার, আমি বাসার বড় ছেলে। সুতরাং আমাদের ওই সময়ের কালচার বা ওই সময়ের যে সময়, সে সময় তো একটাই থাকে। আবার আমার ওয়াইফের দিক থেকে তারা 4 বোন, সে বড়। তো স্বাভাবিকভাবে আমার শ্বশুর, উনি হচ্ছেন সরকারি চাকরিজীবী, উচ্চপদস্থ কর্মকর্তা। তো স্বাভাবিকভাবেই তার অনেকই আসে। আমরা দুজনে মিলে প্ল্যান করলাম যে কিভাবে আমাদের বিয়েটা ঠেকানো যায়, কারণ আমি তখন বেকার, আমি কিছুই করি না। বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ দিই, সবাই আমাকে বলে তোমাকে আমরা নিব না, কারণ তুমি এখানে থাকবে না, ইউ উইল বিকাম ঢাকা ইউনিভার্সিটি টিচার, কারণ তোমার বোথ ফার্স্ট, আমরা তোমাকে নিব না। অনেক জায়গায় ইন্টারভিউ দিই, কোনো জায়গায় আমাকে নেয় না। এক এনজিওতে আমাকে একবার নিল, কিন্তু এনজিওতে নেওয়ার পরে একদিন আমি প্রথমে গেলাম। যাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে না, এই চাকরি আমার জন্য না। তারপরে আমি আমার ওয়াইফকে বললাম, তখনও ওয়াইফ মানে বান্ধবী, আমি তাকে জিজ্ঞেস করলাম কী করা যায়। তো তার বাসায় যেহেতু প্রতিনিয়ত আপনার এটার কি বলবো, তার প্রপোজাল আসে, সে গিয়ে ভর্তি হলো হচ্ছে আপনার টিচার্স ট্রেনিং কলেজে। আমাকে সে বলল তুমি ভর্তি হও বুয়েটে, ঠিক আছে। তো সে টিচার্স ট্রেনিংয়ে পরে, আমার তখনও বুয়েটে ভর্তি হয়নি, বাট প্রসেস চলছিল বুয়েটের আরবান অ্যান্ড রিজনাল প্ল্যানিং। আপনার বিশ্ববিদ্যালয় জীবন শেষ হওয়ার পরে বুয়েটে ভর্তি হচ্ছিলেন, সেই সময়কার গল্পে আমরা ছিলাম, সেখান থেকে আবার একটু ফিরতে চাই। সেইটা ওই যে একটা স্ট্র্যাটেজি নিয়েছিলাম আমরা, কৌশল, আমার ওয়াইফ এবং আমি মিলে, যে আমরা কিভাবে বিয়ে ঠেকানো যায়। কারণ আমি বেকার, সে বাড়ির বড় মেয়ে, এবং তার বিয়ে হতেই হবে। বিভিন্ন ধরনের প্রপোজাল আসে, মানুষও কথাবার্তা বলে। আর আমার বাবা তো আমাকে পড়াবে আরও। আমার বাবা বলতেন যে তোমার যদি আরও টাকা লাগে আমি টাকা দিব, বিদেশে তোমাকে পড়ায় নিয়ে আসবো, তুমি এতদূর পর্যন্ত আসছো, আমি তোমাকে ডক্টরেট করাবো। তো এখন আমারও বিয়ে করতে ইচ্ছা করে তখন, কিন্তু আমার তো সুযোগ নাই। তো আমার ওয়াইফ বললেন যে তুমি বুয়েটে ভর্তি হও, আমি তো ওইখানে ভর্তি হয়েছি। তো ওইখানে ওই আর দেখা সাক্ষাৎটা একটু কমে গেল, কিন্তু আমি তারপরেও যেতাম, কিন্তু সে পাত্তা দিত না। মানে আমাকে সে চায় আমি ভর্তি, মানে আমি পড়ালেখাটা করি, ভর্তি হই। আমি ভর্তির প্রসেস শুরু করেছিলাম। ওইখানে যাওয়ার পরও আবার এক স্যার বললেন যে না, তুমি তো কয়েকদিন পরে টিচার হয়ে যাবে। আমি বললাম স্যার, আপনারা সবাই যদি এরকম করেন আমি কোথায় যাব, আমার চাকরি হচ্ছে না। তারপরে যেখানেই যাই সবাই আমাকে বলে যে তোমার চাকরি হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমি তো কোনো হোপ দেখি না। আমি এখানে পড়তে আসছি,
দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল, আমি হব কি হব না, আমি এখানে পড়তে আসছি, আই এম ইন্টারেস্টেড। বলে যে এরকম সবাই বলে, তুমি এখানে পড়বে না, তুমি 2 দিন পর চলে যাবা। ফাইনালি এটাই ঠিক হয়েছিল ওনার কথাটাই। তা আমি ভর্তি হলাম, পড়ালেখা করি। তো এক স্যার ছিলেন, উনিও দেখতাম যে খুব মানে কামরুল স্যার, উনি বোধহয় এখন মালয়েশিয়া বা থাইল্যান্ডে চলে গেছিলেন, ওই সময় চলে গেছিলেন। উনি আমাকে ডেকে একদিন ক্লাসে ওনার রুমে নিয়ে অনেক কথা বললেন, বাবা তুমি ভালো স্টুডেন্ট, তোমার রেজাল্ট খুব ভালো, তুমি এখান থেকে আসছো, এইখানে তোমার এই করার আছে। আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ডিপার্টমেন্টের ক্রিকেট টিম, ফুটবল টিম সব, ভলিবল টিম সবই খেলতাম, নটরডেমেও তাই করতাম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসলাম তখন আমি হ্যান্ডবল খেলতাম, আমি জাতীয় প্রিমিয়ার লিগ হ্যান্ডবল লিগের খেলোয়াড় ছিলাম। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি 3বার আপনার ক্যাপ্টেন ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল, এবং 3বারই বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন করেছিলাম। তো এই সবগুলি আবার উনি আমাকে বললেন যে তুমি তোমার এই কোয়ালিটিসগুলি কিন্তু ইম্পর্টেন্ট লাইফে, তারপর তুমি পড়ালেখায় ভালো, তুমি এইটা সাবজেক্টে ভালো করে পড়ো। তো আমি ওনার বললাম যে স্যার আমি চেষ্টা করবো। এই কথাই আমার লাস্ট কথা, আর কখনো আমার সাথে দেখা হয়নি। এরপরে উনি চলে গেলেন। তো এরপরে ভর্তি হলাম, ক্লাস শুরু করছি, এর মধ্যে ইউনিভার্সিটিতে অ্যাডভার্টাইজমেন্ট হলো, অ্যাপ্লাই করলাম। ওইটা আরেক কাহিনী, অ্যাপ্লাই করার পরে অনেক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তো চাকরিটা আমার হয়েই গেল। এই চাকরি হওয়ার পেছনে আরও অনেক গল্প আছে। যেমন আমি চাকরিটা, আমি বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, এখনকার মানুষের মতো বিসিএস এর প্রতি আমারও একটা নেক ছিল। আমি মনে করতাম যে বাংলাদেশ পাবলিক সার্ভিসে আমি যদি যাই, আমি দেশকে আরও বেটার সার্ভ করতে পারবো। আমার এটা একটা খুব বদ্ধমূল ধারণা ছিল, যদিও আমার বিসিএস 2বার প্রিলিমিনারিতেই হয়নি, কারণ আমি অতটা প্রিপারেশন নিতাম না। আমি মনে করতাম যে আমি তো 2টা ফার্স্ট, হয় আমি পিএইচডি করব অথবা আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব। কিন্তু আমি মানে বিসিএসের জন্য যে প্রিপারেশনটা নেওয়া দরকার সেটা আমার নেওয়া না নিয়েই আমি পরীক্ষা দিতাম। এই জন্য খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে আমি কিসের ভালো ছাত্র, আমি 2বার টিকলামই না। তো সেটা ভিন্ন কথা। তো ঢাকা ইউনিভার্সিটিতে ভাইবা দিতে গেলাম। ভাইবায় তো যথেষ্ট আজে বাজে কথা শুনতে হলো। ভাইবা বোর্ডে ইউ আর নট এলিজিবল টু বি এ টিচার অফ ঢাকা ইউনিভার্সিটি, এটসেট্রা এটসেট্রা। খুব মন খারাপ হলো যে তাহলে মনে টিচার হবে না। তো আমরা বোর্ডে 4 জন ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম। আমার 2জন ছিলেন আমার 3জন ছিলাম, 2জন ছিলেন আমার সিনিয়র, আর আমি ছিলাম একজন। আর বাকি কেউ অ্যাপ্লিক্যান্টদের মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল না। যতটুকু মনে করতে পারি যে আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে নেওয়ার ব্যাপারে একটা রেস্ট্রিকশন ছিল। সেই রেস্ট্রিকশনটা পরে আই ডিসকভার্ড কেন। আমার এক শিক্ষকের কিছু ঘটনার সাক্ষী ছিলাম, একদম আই উইটনেস। সেই কারণে উনি সবসময় বাধা দিতেন যাতে না আসতে পারে। তো ওইখানে বোর্ডে পরে শুনছি যে একজন যিনি ডিন ছিলেন, ওই ভদ্রলোক মানে আউটরাইটলি আমার জন্য খুব প্রতিবাদ করেছেন যে 2-3জন ফার্স্টের মধ্যে 2জনকে নিতে পারলো না ওনাদের কারণে, বিভিন্ন কারণে। আমাদের বোর্ডে এখন মাত্র 2টা ফার্স্টের একজনই অ্যাপ্লিক্যান্ট থাকে, ওনাদের 2জনকে না নিলে, তাহলে ওকে না নিলে আমি দিব না, এরকম শোনা গেছে। তো হলো, তারপরে যেটা হলো যে আমি স্কলারশিপ পেলাম জাপানে 2001 সালে থ্রু ইন্টেন্স কম্পিটিশন। তো তখন মনে হলো যে মানে তখন ওই স্যার বললেন যে দেখছো আমি বলছিলাম তোমাকে যে তুমি চুপচাপ করে পড়ালেখা করো তোমার মতো করে, সময় তোমার আসবে। তো আমি চলে গেলাম জাপানে। তার মানে ধৈর্য ক্ষেত্রে আপনাকে খুব কাজে দিয়েছে। ধৈর্যটা আমার খুবই কম এখনো পর্যন্ত, কিন্তু তৎকালীন সময় আমাকে ধৈর্য ধরতে হয়েছে সিচুয়েশনের প্রেক্ষাপটে। জি, এবং আপনি 2001 এবং 2007 সালে জাপান গিয়েছিলেন। 2001 থেকে 2005 পর্যন্ত জাপানে ছিলাম। 2005-এ পিএইচডি শেষ করে এসে 2007 অথবা 8-এর আর্লি আমি জাপানে আবার পোস্টডক করতে যাই। 2 বছর সার্ভিস দিয়েছি, 2 বা 3 বছর আমি সার্ভিস দিয়েছিলাম। পিএইচডির বিষয় কি ছিল? আমার পিএইচডির বিষয় ছিল স্যাটেলাইট রিমোট সেন্সিং, যেটা আপনার এখন খুবই ডিমান্ডিং একটা টেকনোলজি। সেটাকে ব্যবহার করে কিভাবে বাংলাদেশের বন্যার ইম্প্যাক্ট মিটিগেশন করা যায় বা বন্যার প্রভাব কমানো যায় তৎকালীন সময়ে। আমাদের সময় এরকম উন্নত ছিল না টেকনোলজি, এখন যেমন অনেক কিছু আছে। তো অনেক কিছুই ম্যানুয়ালি করতে হতো, কম্পিউটার মাত্র আসছে বা আমরা মাত্র অ্যাক্সেস করতে পারি। তো ওইটা ছিল আমার পিএইচডি টপিক। ওইটা শেষ করে আমি ফিরে আসছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। আমি 2 থেকে 3 বছর আবার সার্ভিস দিয়ে তখন পোস্টডকে যাই। আচ্ছা, এর পরবর্তী একটু শুনি যে ওখানে পিএইচডি করতে গেলেন, জাপানের জীবন কেমন ছিল বা পিএইচডির যাত্রাটা কেমন ছিল? পিএইচডির যাত্রাটা খুবই খারাপ ছিল, খুবই খারাপ ছিল এই সেন্সে আমি যা শিখে গেছি সেগুলি ওইখানে নাই। এভরিথিং হ্যাজ বিকাম অবসোলিট। আমার শিক্ষক আমাকে বললেন যে তুমি তো কিছুই পারো না। তা আমি বলতাম যে পারি না, কিন্তু আমি তো এগুলি শিখছি। মানে
আমাদের সাথে সিলেবাসের কারিকুলামের এতটাই পার্থক্য, আমার কাছে মনে হতো যে তাহলে আমি কী শিখছি, হয় ভুল শিখছি, না হলে ওগুলি আর নাই, যার জন্য অনেকটা স্ট্রাগল করতে হয়। আমি না, অনেকটাই দেখেছি যে আমাদের দেশের যেহেতু কারিকুলামগুলি আপ টু ডেট হয় না খুব সহসা, তো যারা যায় বিদেশে তাদেরকে একটু স্ট্রাগল করতে হয়, একটু না ভালো স্ট্রাগলই করতে হয়। আমার শিক্ষকও আমি যাকে পেয়েছিলাম সুপারভাইজার হিসেবে, উনি ছিলেন অত্যন্ত কঠোর এবং মহানুভব। উনি পড়ালেখার ব্যাপারে কোনো মানে কোয়ালিটির ব্যাপারে উনি কোনো কম্প্রোমাইজ করতেন না। পড়ালেখার ব্যাপারে উনি যতটা যা দরকার সবই দিতেন, কিন্তু পড়ালেখা করতে হবে। আর যখন যেটা দরকার চাইলেই সেটা ওনার কাছ থেকে পাওয়া যেত, এবং উনি বাবার মতো করে একটা স্নেহের ইসে, কিন্তু উনি খুবই কঠোর ছিলেন মানে কোয়ালিটির ব্যাপারে। উনি সবসময় বলতেন যে দেখো, কোয়ালিটির সাথে একবার কম্প্রোমাইজ করলে তুমি কিন্তু আর সামনে আগাতে পারবে না, তো তোমার কোয়ালিটি তোমাকে অনেক দূর নিয়ে যাবে। পিএইচডি যখন শেষ করলাম, শেষ করে ওনাকে আমি গিয়ে বললাম যে আমি তো পিএইচডি শেষ, আমার তো এখন আমি ফিরে যাব ঢাকায়, আমি আমার চাকরি করবো, আমার দেশে সার্ভ করবো, আমি তাহলে তো কিছু করার দরকার নেই। আমি ওনাকে বললাম যে কথাটা আমাকে উনি কি বলেছিলেন, আমি এখন আমার ছাত্রছাত্রীদেরকে সেটা বলি। হি ওয়াজ জাস্ট সেইং, স্টপ মাই ফ্রেন্ড, ইউ জাস্ট স্টার্টেড ইউর লাইফ, পিএইচডি ইজ এ পাসপোর্ট অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার, নাও ইউ আর অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার, নাও ইউ ডিসাইড তুমি আগামী 5 বছরে তোমাকে কোথায় দেখতে চাও, বা 10 বছরে তুমি কোথায় দেখতে চাও। আমি বললাম সেটা কি? বলে যে তুমি এটা শেষ করছো, কিন্তু তুমি যদি এখানেই থেমে যাও তাহলে তুমি আর জীবনে আগাতে পারবে না। তুমি চিন্তা করো যে আমি 5 বছরে এক্স হইতে চাই, আমি 10 বছরে ওয়াই হইতে চাই, আমি আমাকে এই জায়গায় দেখতে চাই, নাকি তুমি এখন এই জায়গায় আসো, তুমি কি এখানে যেতে চাও নাকি এখানে যেতে চাও, এটা তোমাকেই ঠিক করতে হবে। কথাটা আমাকে খুব মনে ধরলো, অ্যান্ড দ্যাট হ্যাজ অ্যাকচুয়ালি ড্রিভেন মি টু কাম টু দিস পয়েন্ট। আমি বললাম যে না, তাহলে তো কথাটা তো ভালো, আই ওয়ান্ট টু বি এ ওয়ার্ল্ড রিনাউন্ড গাই, দিস অ্যান্ড দ্যাট ওয়ে, যেভাবেই হোক, যেহেতু আমার একটা পোর্টফোলিও আছে রিসার্চারের, আমি এটাকে ইউজ করে আই ওয়ান্ট টু বি এ ওয়ার্ল্ড রিনাউন্ড গাই। এরপর থেকে আমার এই যাত্রা, এবং আমি আমার এই মানে প্রথম থেকে শুরু করে এখনো পর্যন্ত আমার এই ওয়াইফের সাপোর্ট সবসময় ছিল আমার সাথে। স্যার, আপনি বলছিলেন 2007-এ পোস্ট ডক্টরেট করতে আবার জাপান গেলেন, এরপর আপনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান কত সালে? আচ্ছা, 2007-এ আমি পোস্টডক করতে, 2007 অথবা 2008-এর আর্লি, সে এরকম আমি পোস্টডক করতে নাগো ইউনিভার্সিটিতে যাই, এবং সেটাও ছিল খুব প্রেস্টিজিয়াস একটা সুযোগ, এবং যার সাথে আমি ছিলাম উনি ছিলেন গ্লোবালি খুব রিনাউন্ড একজন সায়েন্টিস্ট, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, এবং হি ওয়াজ এ ভেরি মাই ডিয়ার গাই। উনিও বলতেন যে দেখো, এই লাইফ হচ্ছে তোমার অনেকটাই উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে হয়, আজকে তুমি ভালো করলে কালকে তোমার আবার খারাপ হতে পারে, সব কিছুর জন্য রেডি থাকতে হবে। দ্য ফার্স্ট ডে আই মেট হিম, মাই পোস্ট ডক্টরাল সুপারভাইজার ইন দি ট্রেন, হি ওয়াজ জাস্ট সেইং মি, জীবনে যদি তুমি বড় হতে চাও তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে, আর কখনো কোনো মিথ্যার আশ্রয় নিব না। আমি বললাম যে আমি তো কিছুই তার সাথে কথাবার্তা বলি নাই, তাহলে সেই কথাগুলি কেন বললো? আই ওয়াজ সো সারপ্রাইজ যে ফার্স্টেই দেখার মধ্যে অনেক কথা জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করার পরে লাস্টে বলতেছেন যে এই দুইটা জিনিস মনে রাখবা, যদি জীবনে বড় হতে চাও কখনো মিথ্যার আশ্রয় নিবা না, কারোর সাথে ডিসিভ করবা না, আর চ্যালেঞ্জ নিতে হবে। তা আমি বললাম ইয়েস। তো উনিও ভালো ছিলেন। এরপরে 2007-এ পোস্টডকের ইস্যু করে 2008-এ আমি ফিরে আসি ঢাকায়। আপনার জীবনের গল্প শুনছিলাম, এবং গবেষক হিসেবে আপনি কাজ শুরু করলেন এবং অস্ট্রেলিয়াতে পাড়ি জমালেন, এবং আপনার স্বপ্ন ছিল যে আপনি ওয়ার্ল্ড রিনাউন্ড একজন গবেষক হতে চাই। হ্যাঁ, জি। তারপর সেই যাত্রাপথটা আসলে কিভাবে শুরু হয়েছিল? সেটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিনতম পথ, হিমালয় পাড়ি দেওয়ার মতো। আমি গেলাম, আমি মানে অস্ট্রেলিয়া, আমার তখনই ক্রেডেনশিয়ালস খুব ভালো ছিল যখন আমি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করি। আমি ফিরে আসলাম 2008-এ, এসে 1.5 বছর না 2 বছর আমি সার্ভিস দিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। আই গট এক্সপিরিয়েন্সড, মানে আমি আবারও সেই বঞ্চনার শিকার হওয়া শুরু হলাম, আজে বাজে কথা বলতে থাকে। ঢাকাতে আচ্ছা, যে ওই যে ভদ্রলোক যার কথা বললাম, যে যার এরকম একটা গ্রুপ অফ পিপল যারা আমাকে খুবই ডিস্টার্ব করতো। তো আমি চিন্তা করলাম তাহলে কী করা যায়। তখন আমার আরেক স্যার, যিনি রিটায়ারমেন্টে চলে গেছেন, তার সাথে আমি গিয়ে কথা বললাম। উনি বললেন যে এক কাজ করো, বিদেশে কোনো ইউনিভার্সিটি, তোমার তো অনেক ভালো ভালো জায়গায় কাজ আছে, বিদেশে দেখো, চাকরি বাকরি করে আসলে তখন এরা তো তখন রিটায়ারমেন্টে চলে যাবে, তোমার জন্য সমস্যা হবে না। আমার কাছে বিষয়টা ভালো মনে হইলো যে অ্যাটলিস্ট কনফ্রন্টেশনে যাওয়ার চেয়ে, তারা তোমার স্যার, বেয়াদবি করার চেয়ে যদি আমি নিজের মতো করে আমার লাইফ গুছাই ফেলি তাহলে হয়তো আমার কষ্ট হবে না। তো যাই হোক, অ্যাপ্লাই করলাম অস্ট্রেলিয়াতে, অনেক জায়গায় অ্যাপ্লাই করলাম, 2 জায়গায় হলো। এক জায়গায় বললো যে তুমি তো বাংলাদেশি, তোমার ভিসা হইতে অনেক দেরি হবে, আমরা তোমার ব্যাপারে আর ইন্টারেস্টেড না। আরেক জায়গায় ওরা ওয়েট করলো আমার জন্য 1-2 বছর, এই যেখানে আমি আসি 2 বছর ওয়েট করছিল। আমি গেলাম, গিয়ে দেখি যে আমাকে যা পড়াতে দিছে সেগুলি কখনোই আমার জীবনে আমি শুনি নাই।
আমাকে পড়াতে হবে। আর পড়ানো তো বাংলাদেশের মতন, আপনি ফাঁকিবাজির তো কোনো সুযোগ ওইখানে নাই। আমি আমার হেডে গিয়ে বললাম যে দেখো আমার তুমি এগুলো দিচ্ছ, আমি তো পড়ি নেই কখনো, এগুলো যদি আমি পড়াতে যাই আমি ছেলেমেয়েদেরকে ভালো ডেলিভারি দিতে পারবো না, আই ডোন্ট ফিল গুড। সে বললো যে ইউ হ্যাভ বিন হায়ার্ড ফর দিস, ফর দিস, ইফ ইউ ডোন্ট লাইক গো অ্যাওয়ে, জাস্ট সিম্পলি দিস। আমি আমার আরেক কলিগকে গিয়ে একটু বললাম যে আমি কী করি, আমি তো পারি না, আই এম নট ফিলিং ভেরি মাচ কমফোর্টেবল। তো সে বললো যে একবার একটা ট্রাই করে দেখো। ট্রাই করে দেখলে তো অসুবিধা নেই। তখন আমার কিন্তু রেসিডেন্সিও হয় নাই, কোনো কিছুই হয়নি। আমি গেছি বাংলাদেশ থেকে, সেকেন্ড সেমিস্টারের অবস্থা, যদি আমি যদি করতে না পারি, এবার দেশে ফিরে আসলে আমাদের দেশের মানুষ তো আছে না, টিজ করে। তো আমি একটা চ্যালেঞ্জ নিলাম, এবং চ্যালেঞ্জ নিয়ে আমি প্রতিদিন 18 থেকে 20 ঘন্টা করে পড়ালেখা করতাম, জাস্ট টু এনহ্যান্স মাই নলেজ, জাস্ট টু গেট অ্যান এক্সপিরিয়েন্স যে হাউ টু টিচ দিস টু কোর্সেস, যেটা আমি জীবনে পড়ি নাই। ফার্স্ট সেমিস্টারে যখন পড়ালাম, স্টুডেন্ট ইভ্যালুয়েশন ওয়াজ সো পুয়ার, 30%, মানে স্যাটিসফ্যাকশন রেট, এটা মিনিমাম 80% হতে হয়। আরও ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম আমি। আবার হেডের কাছে গেলাম। যখন আমার ইভ্যালুয়েশনের স্টুডেন্ট ইভ্যালুয়েশন রেজাল্ট দেয়, তখন আমাকে এক কপি দেয়, সাথে হেড কি করে, হেড বলো যে ফার্স্ট সেমিস্টারে তুমি পড়াতে পারছো, এটি তো অনেক, 30% 40% চিন্তার কিছু নেই, যাও তুমি পড়ালেখা করো গিয়ে। এরপরে আস্তে আস্তে ওই যেটা হয় 2 বছর পরে তো এমনিতেই বিষয়টা ইজি হয়ে যায়। তো হলো, এরপর থেকে তো এখন। কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি আমার কমিটমেন্টের জায়গা থেকে কখনো সরিনি, কোয়ালিটির জায়গা থেকে কখনো সরিনি, এবং ডিটারমিনেশন ছিল। আমি আমার সময়টা ইউজ করি ফোকাসড ওয়েতে, যে আমি এটা করব, মানে এটা করব। যদি আমি নাও পারি, আমি যদি ফেল করি, আই মাস্ট হ্যাভ অ্যান আনসার যে ওয়াই ডিড আই ফেল। অনেকে ছেড়ে দেয় না, আই নেভার গিভ আপ। এই যে আপনি এগিয়ে গেলেন এবং শুরুতে আপনার ইভ্যালুয়েশন মার্কস ছিল 30%, পরবর্তীতে আপনি এমন একজন দেশ সেরা হয়ে গেলেন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে বিশ্বের সেরা গবেষকদের মধ্যে যে তালিকা রয়েছে, পরপর 6 বার আপনার নাম এসেছে। শুরুটা আসলে কবে এবং কিভাবে হয়েছিল? সেটা শুরুটা আসলে মানে আপনি যখনই কোনো কাজ করেন, কোনো কিছু পাওয়ার জন্য চিন্তা করে তো আর করেন না, কিন্তু আমি নিজেই স্বপ্ন দেখতাম, আমার স্বপ্ন আমাকেই বাস্তবায়ন করতে হবে, এটা আমি বিশ্বাস করতাম। মানে এই স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে আপনার কিছু সহযোগী লাগবে, সেই সহযোগীরা বিভিন্নভাবে আপনাকে সহযোগিতা করবে। ওইখানে আমি যেটা পেয়েছি, আমি কলিগদের সাপোর্ট পেয়েছি, যেটা আমি এখানে পাইনি। কলিগরা খুবই আন্তরিক ছিলেন। আপনি ধরেন আমার মানে ছোট্ট করে একটা গল্প বলি, যে আমি এখানে আমার এক কলিগের কাছে একটা বই চেয়েছিলাম, 3 বছর ধরে বই পাইনি, ওইখানে একটা কলিগের কাছে বই চাইলে তখনই দিয়ে দিত, নিয়ে যাও। এইরকম অনেক সাপোর্ট পেয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ের কর্মপরিবেশ ছিল খুবই ভালো, আপনি ডেডিকেটেডলি কাজ করতে পারেন, আপনি ইউ ক্যান ফোকাস, যেটা এইখানে অনেক ধরনের প্রবলেম আসে। তো তখন যেহেতু আমার পরিবেশ আছে, এবং কার্টিন ওয়াজ অ্যাজ গুড অ্যাজ ঢাকা ইউনিভার্সিটি অ্যাট দ্যাট টাইম। এখন কার্টিনের র্যাঙ্কিং অনেক বেশি। আমি যখন যাই, কার্টিন ঢাকা ইউনিভার্সিটির মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না মানে র্যাঙ্কিংয়ের দিক থেকে, বাট ঢাকা ইউনিভার্সিটি এখন অনেক নিচে চলে গেছে। ওই সময় গিয়ে আমি দেখলাম যে আমি যদি এখানে থাকি, আমি আমার ড্রিমটাকে ফুলফিল করতে পারবো। এবং টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, মোস্ট অফ মাই রিসার্চ ইজ ডান ফ্রম মাই ওন পকেট। বাংলাদেশের ম্যাক্সিমাম রিসার্চ আমি আমার পকেট থেকে টাকা দিয়ে করেছি, জাস্ট বিকজ আমি মনে করেছি আমার এই গরিব দেশে এত কম টাকায় পড়ে আমি এখানে এসেছি, আমার একটা দায়বদ্ধতা রয়েছে দেশের প্রতি। আমি এখনও সেটা করি। এই কাজটাই আমি যদি অস্ট্রেলিয়ার কনটেক্সটে করতাম, আই কুড বি দি ন্যাশনাল হিরো অফ অস্ট্রেলিয়া। আমি সেটা করিনি। এখন আমি আস্তে আস্তে সুইচ করছি, কারণ বাংলাদেশের ডেটার পেতে অনেক সমস্যা হয়, তারপরে কমিটমেন্টের জায়গাটা রিসার্চারদের দুর্বল, অনেকেই আছেন ভালো, সেই জন্য আমি একটু সুইচ করছি। কিন্তু তারপরেও বাংলাদেশ হচ্ছে আমার ভালো লাগার জিনিস, আমার জন্মস্থান, আমার ব্লাড, আমার বেড়ে ওঠা, আমার মেমোরিজ সব এইখানে। সুতরাং আমার দেশকে আমি কোনোভাবেই মানে কি বলবো যে আন্ডার রিপ্রেজেন্ট করতে পারি না, আমার দেশকে আমাকে দেখতে হবে। এবং একবার শুনেছিলাম অস্ট্রেলিয়া থেকে আপনি লাখ লাখ টাকার বই কিনে। হ্যাঁ, আমি যখন অস্ট্রেলিয়ার 2010-এ যখন আমি যাই, অস্ট্রেলিয়াতে জয়েন করি, 2013-তে আমি চলে আসছি একবারে চাকরিটাকে ছেড়ে দিয়ে। আমি এখানে থাকবো, আমার পিআর তখন পার্মানেন্ট রেসিডেন্সি হয়ে গেছে, পাসপোর্ট হয়ে গেছে, আমার আর এখানে থাকার দরকার কি। আমি চলে আসলাম। চলে আসার সময় আমি 12 লক্ষ টাকার তৎকালীন সময়ের বাংলাদেশের টাকার বই আমি নিয়ে আসছিলাম। সেই বইগুলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিকে দিয়ে দিই। তৎকালীন ভিসি আমাকে বলেছিলেন যে নতুন বই তো কেউ দেয় না, এগুলো তো সব নতুন বই, এই বছরের বই বা গত বছরের বই। আমি বললাম কেউ দেয় না, আমি দেই, দিস ইজ আশরাফ দেওয়ান, আই এম কমপ্লিট ডিফারেন্ট ফ্রম আদার্স। তো উনি খুব খুশি হয়েছিলেন। তো এটা হচ্ছে যে আমি যখনই দেশের জন্য কিছু করার সুযোগ পাই, হোয়াট এভার দি ফর্ম ইজ, আই ট্রাই মাই লেভেল বেস্ট। কিন্তু আমি আপনার ওই যে কোয়ালিটির সাথে কখনো কম্প্রোমাইজ করি না, আমি চেষ্টা করি কোয়ালিটিকে ধরে রাখতে। কারণ আপনি এই যে নাইকি এডিডাস, এর মধ্যে অনেক টি শার্ট আছে বাজারে, কিন্তু আপনি কিন্তু নাইকি এডিডাস পেলে একটু টেম্পটেড হন, কারণ কি তার কোয়ালিটি।
সেভাবে চিন্তা করতাম। তো আমি নিজের ড্রিম দেখেছি, আমার নিজের ড্রিমকে আমি বাস্তবায়ন করেছি। আরেকটা বিষয় নিয়ে জানবার ইচ্ছে আছে যে মাইক্রোসফটের A1 রিসার্চার হিসেবে আপনার নাম এসেছে, সেটি নিয়েও শুনবো। সেটা এগুলি কিভাবে সব, এটা তো আসলে ইন্ডেক্স বেসড, ওরা এই করে আপনার কত পেপার রয়েছে, আপনার কতটা মানুষ আপনাকে সাইট করেছে, আপনার ইন্টারন্যাশনালি ফুটপ্রিন্ট কেমন, সেগুলির বেসিসে সে একটা তারা ইন্ডেক্স বেসড একটা র্যাঙ্কিং করে। তো মাইক্রোসফট যেটা করে সেটা হচ্ছে, মাইক্রোসফট হচ্ছে academia.com নামে একটা প্রতিষ্ঠান থেকে করে, সেখানে টপ 1% রিসার্চারের মধ্যে আমি গত 4 বছর ধরে রয়েছি। ওরা ওই স্ট্যানফোর্ডের পরে করেছে। তো সেগুলো হচ্ছে একটু অনুপ্রেরণা। এখন এগুলি করার জন্য আপনাকে অনেক স্যাক্রিফাইস ইনভলভ, যেটা কখনোই কেউ জানবে না। সেই স্যাক্রিফাইসটা কি, যে ধরেন পরিবারকে যখন সময় দেওয়ার দরকার তখন দেইনি, একটু কাজ করার সুযোগ পেয়েছি, করেছি, পরে পরিবারকে সময় দিব, সবগুলোর জন্য ওই সাপোর্টটা আমি পেয়েছিলাম, যেটার জন্য আজকে আমি এই পর্যন্ত এসেছি। এবং এই যখন একটা পেলাম তখন মনে হলো যে আরেকটার জন্য একটু করি না, আরেকটু কষ্ট করলেই তো হবে। স্যার, আপনার স্বপ্ন ছিল আপনি টপ 1 রিসার্চারের একজন হবেন এবং ওয়ার্ল্ড রিনাউন একজন রিসার্চার হবেন, সেটা তো হয়েছেন। তো ভবিষ্যতে কি করবেন, সব মানে ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে কি বলবো, যে আরো এর চেয়ে বেটার কিছু যদি হওয়া যায়। যেমন রিসেন্টলি আমি অস্ট্রেলিয়ান সরকারের নমিনেটেড, যে আপনারা যদি শুনে থাকেন, IPCC ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, জাতিসংঘের একটা অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান, তার নমিনেটেড, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট নমিনেটেড একজন এক্সপার্ট, ক্লাইমেট সায়েন্টিস্ট বা ক্লাইমেট এক্সপার্ট, সেটাও একটা বড় অ্যাচিভমেন্ট। অনেক মানুষের স্বপ্ন থাকে। তো আমার যেটা মনে হয়েছে যে আপনি যদি কাজ করে যান, আপনার যদি ডেডিকেশন থাকে, কমিটমেন্ট থাকে এবং চ্যালেঞ্জ নেওয়ার মতো এবিলিটি বা মানসিকতা থাকে, দেন ইউ মাস্ট বি সাকসেসফুল ইন লাইফ। আদারওয়াইজ মানে বিষয়টা হচ্ছে নাথিং কামস আউট অফ নাথিং। আপনি যদি মনে করেন যে আমি ব্যবসা করব, আপনি কোনো ইনভেস্টমেন্ট করবেন না, ইউ ক্যানট গেট ইন প্রফিট। দ্যাটস হাউ লাইফ ওয়ার্কস। আমার হচ্ছে যে আমি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি যেভাবে পারি আমার দেশকে সার্ভ করতে হবে আমাকে, দিস অ্যান্ড দ্যাট ওয়ে। এখন আমি যেহেতু রিসার্চার, এবং আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ একটা দেশ। এই বিষয়ে সুস্মিতার একটা প্রশ্ন আছে, তাই না? আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আপনার রিসার্চকে কাজে লাগিয়ে যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, এই ব্যাপারগুলোর ক্ষেত্রে রিসার্চ কতটা ফলপ্রসূ, আপনি যে কাজগুলো করছেন? আমরা যে রিসার্চ করি সেটা তো সায়েন্টিফিক ডেটা জেনারেট করা বা সায়েন্টিফিক ফাইন্ডিংস না। এখন বাংলাদেশ যে ঝুঁকিপূর্ণ, ঝুঁকি তো একেবারে পুরোপুরি হ্রাস আপনি করতে পারবেন না, কারণ এটা গ্লোবাল প্রবলেম, গ্লোবাল ক্রাইসিস, ইটস আ শেয়ার্ড প্রবলেম। আপনি এই জিনিসটাকে যদি ডিফেন্ড করতে চান, তাহলে আমাদের যে ডেটা, আমাদের যে কাজ, সেটার কাজগুলিকে বা ফাইন্ডিংসগুলিকে কাজে লাগিয়ে গভর্নমেন্ট যেটা করতে পারে, বাংলাদেশ সরকার যেটা করতে পারে, সেটা হচ্ছে যে নতুন নতুন পলিসি ডেভেলপ করতে পারে। আপনাকে মনে রাখতে হবে, আপনি প্লেনে উঠতেছেন কিন্তু রিসার্চের ফসল। আজকে আমরা প্লেনে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, এটা কিন্তু রিসার্চ। এখন আমাদের যে রিসার্চ, সেই রিসার্চ আরও আপ টু ডেট রিসার্চ যদি ওনারা এগুলিকে, ফাইন্ডিংসগুলিকে, ডেটাগুলিকে যদি ইউজ করে পলিসি তৈরি করতে চান, পুরোপুরি তো আর সব কিছু শেষ করা যাবে না বা কমানো যাবে না, যতটুকু সম্ভব কমানো যাবে, জননীতিতে কাজে লাগানো যাবে, সরকারের নীতি নির্ধারণে কাজে লাগানো যাবে, এবং সর্বোপরি দেশের উপকারে আসবে বলে আমি মনে করি। দেশের জন্য কাজ করতে চেয়েছিলেন এবং সেটা আপনি প্রতিনিয়তই করে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি বলছিলেন যে অনেক বাধা আছে বাংলাদেশের রিসার্চের জায়গাগুলোতে, সেই বাধাগুলো সম্পর্কে আপনার কি মনে হয় যে সেটা কিভাবে অতিক্রম করা সম্ভব? বাধাগুলির মধ্যে একটা হচ্ছে যে আমাদের দেশে মানে নির্ভরযোগ্য উপাত্তের খুব অভাব, এবং আমার কাছে মনে হয় যে প্রফেশনালি আমরা ডেটাগুলিকে তৈরি করি না। আমরা টাকা খরচ করছি, ডেটা জেনারেট করছি, কিন্তু আপনি যখন এই ডেটাকে দেখবেন একজন সাধারণ মানুষ হিসেবে, তখন দেখবেন যে সবই তো ঠিক আছে। আপনি যখন এটা রিসার্চের কাজে ব্যবহার করতে যাবেন, তখন দেখবেন যে বিভিন্ন ধরনের ফ্লজ সেখানে রয়েছে। তো এইটা হচ্ছে প্রথম সমস্যা আমাদের দেশে, যে আপনি রিলায়েবল ডেটা পাওয়া যায় না, পাওয়া গেলেও সেখানে অনেক কিছু থাকে বা অনেক ফ্লজ থাকে। তো বাংলাদেশের মানে যত সমস্যাই থাকুক না কেন, সুশাসন এবং এই যে আমাদের ডেটার অ্যাক্সেসিবিলিটি অনেক কম। ডেটা আছে কিন্তু ডেটা না দেওয়ার মানসিকতাও রয়েছে। এখন অবশ্য অনেক পরিবর্তন হয়েছে তথ্য অধিকার আইনের পর বা সরকারের নীতি নির্ধারণের কারণে। যদি ডেটাটা থাকে, আপনি ডেটা ওপেন করে দেন, আপনি দেখবেন বাংলাদেশের বাইরে যারা রয়েছে আমরা এক্সপেট্রিয়েট, তাদের কাজের দরুন আপনি অনেক উপকৃত হবেন। তো সেটা হলে খুব ভালো হয়। তবে রাতের পর যেমন দিন থাকে, আমরা এই নিরাশার পেছনে আশা দেখি আপনাদের মতো মানুষদেরকে দেখে, এবং আপনাদেরকে দেখে আমরা স্বপ্ন দেখি নিশ্চয়ই এরকম বাংলাদেশকে যারা এগিয়ে নিতে চায়, আপনাদের মতো মানুষরা, তাদের হাত ধরে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আজকে সকাল থেকে। ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। জি, ভালো থাকবেন।